দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতি মধ্যরাতের আয়োজন ইয়াং নাইট দেখার জন্য। প্রতিদিনের মতো আজকে রাতেও আমাদের এই ইয়াং নাইটে একজন নয় দুজন তরুণ মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের একজন ডাক্তার শরীফুল ইসলাম, যিনি রয়েছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানকার একজন চিকিৎসক তিনি, এবং আরেকজন আমাদের সঙ্গে রয়েছেন, তিনি দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার বারেক কায়সার। সেই বারেক কায়সার আমাদের সঙ্গে স্কাইপে যুক্ত হচ্ছেন এবং শরীফুলকে আমরা পাচ্ছি এই স্টুডিওতে। আমরা জানেন যে আপনারা আজকে সংসদে নানা বিষয় নিয়ে কথা হয়েছে, তবে যেহেতু স্টুডিওতে একজন ডাক্তার রয়েছেন, বুঝতেই পারছেন যে চিকুনগুনিয়ার এই শহরে আমরা যারা বাস করছি তাদের জীবনে আরও একটু চিকুনগুনিয়াময় করে ফেলার জন্য আমরা আসলে আজকে রাতের এই আয়োজন। যদিও মোটামুটি প্রায় বেশ মাসখানেক ধরে ঢাকার মানুষজন চিকুনগুনিয়ায় ভুগছেন, কিন্তু এখনও সেই ভোগান্তির সময় শেষ হয়নি। তাই যত দ্রুত পারা সম্ভব আমরা সচেতন করার চেষ্টাটা একটু করছি। সামনে ডেঙ্গুর সিজন আসছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে রাতে আড্ডা দিব এবং আড্ডা দেওয়ার চেয়ে বলা চলে যে একটু জনসচেতনমূলক কার্যক্রম চালাবো। এবং আপনারা যারা একটু সচেতন হতে চান, যারা আমাদের সঙ্গে এই ইয়াং নাইটে যোগ দিতে চান, তারা 818-9218 এই নাম্বারে ফোন করে আমাদের স্টুডিওতে উপস্থিত যিনি ডক্টর রয়েছেন তার সঙ্গে আপনারা পরামর্শ করতে পারেন। আর আপনার এলাকায় যা কিছু ঘটনা ঘটা দরকার, অর্থাৎ ফগার মেশিন নিয়ে যাদের যাওয়ার কথা তারা গিয়েছেন কিনা সেই বিষয়ে অভিযোগ জানাতে পারেন। আমাদের সহকর্মী যে সাংবাদিক বন্ধুটি রয়েছেন বারেক কায়সার, তিনি হয়তো সেটি তুলে ধরার চেষ্টা করবেন তার পত্রিকায়। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আড্ডায়। শরীফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আমরা চিকুনগুনিয়ার কথা বলছি, 1 মাস ধরে মানুষজন ভুগছে। চিকুনগুনিয়ার লক্ষণগুলো কি সেটাও মানুষজন মোটামুটি এখন জানে, যে মোটামুটি শরীর হাত পা গা ব্যথা করা শুরু করে এবং মানুষজন জ্বরের ঠেলাতে বুঝে যায় 103-4 ডিগ্রি জ্বর উঠে যায়। কিন্তু মূল প্রসঙ্গটা আসলে এখন আর এই জায়গাটায় নাই যে চিকুনগুনিয়া হলে কি করব। সবাই মোটামুটি জানে এখন আসলে করার কিছু নাই, খালি পানি খান আর রেস্ট নেন, এই হচ্ছে অবস্থা, আর প্যারাসিটামল খাইতে হয়। আমার প্রশ্নটা হচ্ছে যে এখন জ্বর হলেই আমাদের বাংলাদেশের মানুষের স্বাভাবিক টেন্ডেন্সি হচ্ছে জ্বর হলেই 2 দিন পর্যন্ত দেখে না, ডাবল ওষুধ খায়, আর কোনো কারণে একটু বেশি বুদ্ধি হয়ে গেলে তারা অ্যান্টিবায়োটিকের কোর্স শুরু করে দেয়। চিকুনগুনিয়ার ক্ষেত্রে আসলে এটা কতটা প্রভাব ফেলে, বাজে প্রভাব, বা এটার কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা? আসলে অ্যান্টিবায়োটিক, যেমন এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। একটা ভাইরাল যে কোনো জ্বর, ভাইরাস শুধু চিকুনগুনিয়া না, ডেঙ্গু হতে পারে, তারপরে আরও ইনফ্লুয়েঞ্জা হতে পারে, যত ধরনের ভাইরাস জ্বর আছে এখানে অ্যান্টিবায়োটিকের তেমন কোনো রোল নাই। এটা আমরা সাধারণত এটা ইগনোর করি বা এটা আমরা দিতে চাই না। আমরা সাধারণত যে কোনো ভাইরাল জ্বর ইনিশিয়ালি যখন আসে উচ্চ তাপমাত্রা নিয়ে আসে আর কি, এবং সেটার আর যে উপসর্গগুলো আছে সব উপসর্গগুলো যখন আমরা বিবেচনা করি তখন আমরা বুঝতেই পারি যে এটা আসলে ভাইরাল জ্বর, এবং তখন আমরা বলি রোগীকে যে ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ, এর মধ্যেই আসলে ভালো হয়ে খাওয়া না খাওয়া আসলে কোনো ডিফারেন্স তেমন তৈরি হয় না, থাকে না। তবে চিকুনগুনিয়ার ক্ষেত্রে যে উচ্চ তাপমাত্রা বলতে 103-4, দেখা যায় যে 2-3 দিন কখনোই মানে জ্বর কমানোই যাচ্ছে না, দেখা যায় যে সাপোজিটরি দিয়েও কমানো যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা ওষুধের সাথে আরও কিছু বাসায় করণীয় যেসব আছে, যেমন গা মোছানো, তারপরে হালকা কাপড় পরা আর কি, এবং গায়ে একটু হালকা বাতাস লাগানো, এবং হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে গা মুছে ফেলা, এগুলোর মাধ্যম দিয়েও আমরা কিন্তু কিছু জ্বর কমাতে পারি। অযথা ওষুধ আমি বলবো যে ঠিক আছে প্যারাসিটামল আমরা খেতেই পারি জ্বর কমানোর জন্য, তবে ব্যথার জন্য তো প্যারাসিটামল কাজ করে। হ্যাঁ, ব্যথার জন্য প্যারাসিটামল কাজ করে, তবে অনেকে আমরা এরকম খুঁজে পাই যে দেখা যাচ্ছে গা পিঠে ব্যথা করতেছে, দেখা যায় যে নাপা খেয়ে যখন হচ্ছে না তখন সে অন্য কোনো জ্বরের ওষুধ খাচ্ছে, পেনকিলার খাচ্ছে, এবং এই পেনকিলারটার কারণে দেখা যাচ্ছে যে তার শরীরে হঠাৎ করে র্যাশ হয়ে যেতে পারতেছে, বা অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। কারণ আমার যে জ্বরটা হয়েছে সেটা কি ডেঙ্গু জ্বর নাকি চিকুনগুনিয়া জ্বর এটা কিন্তু আমি জানি না, কারণ সিজনটা চলছে, যে চিকুনগুনিয়ারও যেমন সিজন চলতেছে এবং আপকামিং সিজন ফর ডেঙ্গু। এখন কোনটা সেটা আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন আমরা ডেঙ্গুর কোনো রোগীকে প্যারাসিটামল ব্যতীত কোনো ব্যথার ওষুধ আমরা দিতে পারি না, দিলেই দেখা যাচ্ছে সেটা আরও খারাপের দিকে যায়, বডি রিঅ্যাক্ট করে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে একটা সঠিক ডিসিশন নিতে হবে যে আমার ঠিক আছে জ্বর কমতেইছে না, বা সিমটমসগুলোও মিলে যাচ্ছে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার সাথে, তখন অবশ্যই আমার একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, এবং আমার এটা জানা উচিত যে আসলে আমার কোনটা হয়েছে এবং আমি কিভাবে ওষুধ খাবো। অনেক সময় যদি জ্বর খুব বেশি বেড়ে যায় এবং কন্ট্রোলে আসা না যায়, বাসায় রেস্ট নেওয়া অবস্থায়ও, সেক্ষেত্রে তো হসপিটালাইজ করা কি বুদ্ধিমানের কাজ হবে না?
আমরা সাধারণত চিকুনগুনিয়া যে জ্বর হয় সেই জ্বরে দেখা যায় যে আমরা কয়েকটা ক্যাটাগরি করি। দেখা যায় যে যারা হেলদি এবং মিডল এজ পিপল তারা দেখা যায় যে এই জ্বরটা আমরা যদি ওষুধ দেই বাসায় ম্যানেজ হতে পারে। কিন্তু কিছু কিছু কেস আছে, যেমন বয়স যেসব বাচ্চার 2 বছরের নিচে বা 1 বছরের নিচে, বা একজন গর্ভবতী মা, বা একজন বয়স্ক বৃদ্ধ যে বয়স্ক অন্যান্য রোগে উনি ভুগতেছেন, যেমন কেউ হার্টের অসুখ নিয়ে ভুগতেছেন, ওনাকে ধরছে চিকুনগুনিয়া, কিডনির অসুখে ভুগতেছেন, ওনাকে ধরছে চিকুনগুনিয়া। সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় আমার মনে হয় যে চিকিৎসক যে পরামর্শ দিবে সেটা যদি এরকম হয় যে হাসপাতালে ভর্তি হন, তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়া উচিত। আচ্ছা, এই আপনি যেটা বলছিলেন বয়স্ক বৃদ্ধ গর্ভবতী মা এদের কথা বলছেন, এই ধরনের ভাইরাল ফিভার অ্যাটাক করার ক্ষেত্রে মানুষের স্বাস্থ্যগত অবস্থায় কি কোনো ধরনের প্রভাব ফেলে কিনা? মানে যারা খুব সুস্বাস্থ্যের অধিকারী তাদের ক্ষেত্রে প্রভাব কম পড়ে, যারা একটু দুর্বল স্বাস্থ্য তাদের উপরে প্রভাবটা বেশি পড়ে, বা তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, এই ধরনের কোনো বিষয় আছে কিনা? এখানে আসলে এটা সেকেন্ড লাইন। আমি মনে করি যে আমার আক্রান্ত হচ্ছে কেন, আমাকে কোনো চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত মশা যদি আমাকে কামড় দেয় সেই কারণে আমার এই অসুখটা হচ্ছে। কিন্তু এর পরবর্তী যে কমপ্লিকেশনগুলো আমার শরীরে কিভাবে রিয়্যাক্ট করতেছে সেটা অবশ্যই দুইটা জিনিস। একটা হচ্ছে আমার ডিফেন্স মেকানিজম কেমন। আচ্ছা, একটু আপনাকে শরীফুল আপনাকে একটু থামাতে হচ্ছে, একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম আমিনুল ইসলাম শেখ। জি, ওয়ারি থেকে বলছি। আমি জানতে চাচ্ছি যে এই যে চিকুনগুনিয়া এই যে রোগটা যে মশার মাধ্যমে ছড়ায় বলা হচ্ছে, আবার বলা হচ্ছে একজন মানুষকে কামড়ায় তারপরে মশাটা হয়। তো ওই মানুষটাকে কি মশায় কামড়াইছিল নাকি মশার থেকে ছড়াইলো নাকি লোকটার মাধ্যমে ছড়াইলো? ব্যাপারটা একটু গোলমালে লাগছে আমার কাছে। তো আসলে এই রোগটা আসলে কি মশা যদি একজন মানুষকে কামড়ায়, সেই মানুষটাকে কি মশায় কামড়াইছে, তাহলে কোন জায়গা থেকে সূচনা হয়েছে রোগটা আসলে? সূচনাটা কোথা থেকে হয়েছে সেটি জানার চেষ্টা করছেন। আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বারেক কায়সার রয়েছেন, যিনি এই বিষয় নিয়ে বিস্তারিত রিপোর্টিং করেছেন। আমরা তার সঙ্গে কথা বলবো। শরীফুল, আপনি যেখানে থামিয়ে দিয়েছিলাম যে আসলে মানুষের উপর প্রভাবটা পড়ে কিভাবে, মানে আগে আক্রান্ত হয়ে তারপরে তার ওটাকে স্বাস্থ্যগতভাবে স্বাস্থ্যের ভেদে কেউ যদি বেশি দুর্বল হয় তাহলে কি তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে, ক্ষমতা যেখানে কম থাকবে সেখানে দেখা যায় যে রোগের বিস্তারটা বেশি হচ্ছে এবং সে বেশি দুর্বল হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে যদি এরকম খুব বেশি দুর্বল হয়ে যায়, এরকম অনেক সময় হচ্ছে কেউ মাথা ঘুরে পড়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই তার চিকিৎসকের কাছে নিতে হবে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করাতে হতে পারে। তার মানে মানুষটা শুকনা হোক, মোটা হোক, স্বাস্থ্যবান হোক আর সুস্বাস্থ্যের অধিকারী না হোক, যে কেউ মশা কামড়াইলেই ভাই মানে অসুস্থ হবেন, চিকুনগুনিয়া হয়ে যাবে এই ধরনের একটা পরিস্থিতি। আমরা একটু বারেকের কাছে যেতে চাই। বারেক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, বারেক, আপনার কাছে আমার প্রশ্ন, একজন দর্শকও প্রশ্ন করেছেন, আপনি তো এটা নিয়ে রিপোর্টের কাজ করেছেন, ছোট্ট করে একটু দর্শকের প্রশ্নের উত্তরটা দিবেন। এবং সেই সঙ্গে আপনার কাছে আমার প্রশ্ন, শরীফুল যেমন বলছেন যে ডক্টর শরীফুল যেমন বলছিলেন যে এখন আসলে এই সামনেই ডেঙ্গুর সিজন। প্রথমত সারা বাংলাদেশে সবাই মোটামুটি ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়রকে মোটামুটি ধবল ধোলাই দেওয়া হচ্ছে যে তারা মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন দেখেই আজকে ঢাকা শহরে এরকম মশার এত উপদ্রব, চিকুনগুনিয়ার এত উপদ্রব, এবং তারা ব্যর্থ হয়েছেন। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, আমার প্রশ্ন আপনার কাছে, আপনি যে রিপোর্ট করতে গিয়েছেন, সিটি কর্পোরেশন কি যথাযথ উদ্যোগ নিয়েছে এই এডিস মশা, চিকুনগুনিয়ার যে ভাইরাস, সেই ভাইরাসটি বহনকারী এডিস মশা নিয়ন্ত্রণ করার জন্য? কারণ সামনে তো আবার ডাক্তাররাই বলছেন যে সামনে আবার ডেঙ্গুর সিজন, তো ডেঙ্গুর মশাও তো সেই একই এডিস, ডেঙ্গুবাহী মশা। তো সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের যে পদক্ষেপ সেগুলো কি পর্যাপ্ত কিনা এখন পর্যন্ত? আচ্ছা, আমি আপনাকে আসলে প্রথমেই বলে নিচ্ছি যে যখন চিকুনগুনিয়া ভাইরাস আক্রান্ত হওয়ার সংখ্যাটা, মানে রোগীর সংখ্যাটা বেড়ে গেল, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে এগুলো নিয়ে কথা বলা শুরু করলো, তখন দেখা গেল যে আইডিসিজিআর মানে সরকারের ওরা একটা গবেষণা, একটা জরিপ চালাইছে। সেই জরিপে ঢাকা শহরের 33টা মানে 50টা এলাকায় তারা জরিপ চালাইছে এবং জরিপের ফলাফল অনুযায়ী 33টি এলাকাকে তারা ঝুঁকিপূর্ণ করছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল আজিমপুর। হ্যাঁ, আমি আজিমপুরে গত পরশুদিন আজিমপুরে গিয়েছিলাম এবং আজিমপুরের পুরো এলাকা ঘুরেছি এবং এলাকাবাসীর সাথে আমি কথা বলে যেটা জেনেছি যে গত 6 মাসেও তারা হচ্ছে ফগিং মেশিন দিয়ে ওষুধ ছিটায় সিটি কর্পোরেশন। সেই ফগার মেশিন যারা ছিটায় তাদেরকে দেখে নেয় এখন। হ্যাঁ, দেখে নেয়।
এখন কথা হচ্ছে যে সিটি কর্পোরেশনকে তাহলে কি ছিটাচ্ছে না? 2 সিটি কর্পোরেশনে গত অর্থ বছরে এই মশক নিধনের জন্য 36 কোটি টাকা বাজেট করেছিল। এবং দেখা যায় যে এই চিকুনগুনিয়া যখন আক্রান্তের সংখ্যা বেড়ে গেল, তখন সিটি কর্পোরেশন গুলা কিছু ক্রাশ প্রোগ্রাম নিছে, বিভিন্ন কর্মসূচি নিছে, মশার ওষুধ ছিটানো, তারপর হচ্ছে জনসচেতনতা বাড়ানোর জন্য হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়েছেন জনসচেতনতা বাড়ানোর জন্য, এবং শুক্রবারে মসজিদের ইমামদেরকে খুতবার পরেও তারা সচেতনতা বাড়ানোর জন্য বলেছেন, এবং এটা আমরা দেখেছি। কিন্তু কথা হচ্ছে যে এখন কেন এটা করা হচ্ছে? যখন চিকুনগুনিয়া আক্রান্ত হচ্ছে তখন কেন? এর আগে কেন কোনো পরিকল্পনা হয় নাই কেন? বারেক, আপনার কাছে আমার একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে জনসচেতনতা বাড়ানোর কথা বলা হচ্ছে, এই জনসচেতনতাটা আসলে কি ধরনের জনসচেতনতা? যে দিনের বেলায় মশারির ভিতর থাকবেন এই ধরনের জনসচেতনতা কি? না, আসলে এটা না, সেটা হচ্ছে যে ময়লা আবর্জনা, তারপর হচ্ছে যে বাড়ির পাশে যেখানে পানি জমে থাকে বা ডাবের খোসার মধ্যে পানি জমে থাকে, ফ্রিজের নিচে পানি জমে থাকে, এইগুলা যাতে পানি জমে না থাকে, এগুলা হচ্ছে মশা বংশবিস্তার করে, এগুলা যাতে না হয় এই আচ্ছা, ধরনের এটা না হয় বুঝলাম যে মানুষ এই জনসচেতনতা মানুষের মোটামুটি আগে থেকেই আছে। ডেঙ্গু নিয়ে যেহেতু আমাদের মানুষ কনসার্ন, মানুষ মোটামুটি ড্রিলটা জানে যে কি করতে হবে এডিস মশাকে নিরসনে। কিন্তু যে এই ফগিং মেশিন দিয়ে ওষুধ ছিটানোর কথা, যেটার জন্য 36 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, সেই 36 কোটি টাকার কোটি টাকা আসলে এই খাতে বরাদ্দ করা হয়ে গেছে? আসলে এর কোনো তদন্ত আপনার কাছে রিপোর্ট আপনি করেছেন কিনা যে ইতিমধ্যে কত কোটি টাকা ফগিং মেশিনের এই ওষুধ কেনার জন্য এবং এই ওষুধ ছিটানোর জন্য ব্যয় করা হয়ে গেছে সিটি কর্পোরেশনের? দেখেন, 2016-17 অর্থ বছরের জন্য এই 36 কোটি টাকা বাজেট ছিল, এবং হচ্ছে যে অর্থ বছরটা প্রায় শেষ পর্যায়ে নতুন বাজেট দিবে। তার মানে টোটাল টাকাটাই তারা এখন মানে খরচ করে ফেলেছে একদম শেষ পর্যায়ে এসে, আর কিছুদিন পরেই আবার নতুন বাজেট দিবে। মানে এই 36 কোটি টাকা শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ পর্যায়ে একদম। এবং বলা চলে যে 36 কোটি টাকা এক ধরনের জলেই চলে গেছে, কারণ হচ্ছে যে কোনো মতেই হচ্ছে যে এই এই মানে মশক নিধন কার্যক্রম একেবারে ব্যর্থই বলা যায়। কারণ এই আজকে অনেক গণমাধ্যম রিপোর্টও করেছে যে যেই ধরনের ওষুধ তারা ছিটায় ফগিং মেশিন দিয়ে, সেই ওষুধের মান নিয়েও প্রশ্ন তুলেছে এবং পরীক্ষা করেছে। বারেক, আপনাকে আমি এই পর্যায়ে একটু থামাচ্ছি, কারণ একজন দর্শক ফোনে রয়েছেন যিনি আপনার কাছে প্রশ্ন করতে চান। দর্শক, আপনার প্রশ্নটি করুন বারেক কায়সারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। নামটি বলে প্রশ্নটি ভালো করুন। আছেন? জি, আমরা ভালো আছি। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ নূর হোসাইন খান, আমি ধানমন্ডি থেকে ফোনটা করেছি। জি, আপনার প্রশ্নটি প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে যে ঢাকা সিটি কর্পোরেশনের তো দুইটা উইং, একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ। জি, এখন আমরা হচ্ছে সাউথ পার্টে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে সাউথ পার্টে মশক নিধনের জন্য তারা এখন পর্যন্ত কতগুলো মানে বের করেছে, ওদের মানে স্মল যে গ্রুপগুলো কতগুলো বের করেছে? আচ্ছা নূর, আপনার কাছে আপনার প্রশ্নের উত্তর একটু আগেই বারেক দিয়েছেন যে গত অর্থ বছর অর্থাৎ 16-17 জুন মাসের 30 তারিখে যে অর্থ বছরটি শেষ হয়েছে, সেই অর্থ বছরে মোটামুটি 36 কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছিল মশক নিধন কার্যক্রমের জন্য, এবং ঢাকার 2 মেয়র মিলে মোটামুটি প্রায় অলমোস্ট পুরো টাকাটাই খরচ করেছেন মশা নিধনের জন্য, কিন্তু সেটির আসলে কোনো ফলাফল আমরা নগরবাসী পাইনি। বারেক, আপনি বলছেন, আপনাকে থামিয়ে দিয়েছিলাম যে জায়গাটায় ছিলেন, যে ওষুধের মান নিয়ে বলছিলেন। জি, আসলে আজকে অনেক গণমাধ্যম রিপোর্ট করেছে যে যে যেই ওষুধ ফগিং মেশিন দিয়ে মশক নিধনের জন্য ছিটানো হয়, সেই ওষুধের মান নিয়ে আসলে প্রশ্ন তুলছে যে সেই ওষুধ আসলে মশক নিধনের কাজ হয় না কোনো, মানে মশা আসলে মশার আসলে কি ওই ওষুধের ভিতরে ওষুধ থাকে? আমাদের কিছুদিন আগেও বিচারপতি, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি খায়রুল হক অভিযোগ করেছিলেন যে ওই মশার মানে ক্যান্টনমেন্ট এলাকার বাইরে যেই ফগিং মেশিন দিয়ে যে ওষুধ ছেটানো হয় তার মধ্যে কেরোসিনের গন্ধ পাওয়া যায়। ওষুধ কতটুকু থাকে সেটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন, এবং তিনি অভিযোগ করেছেন যে ক্যান্টনমেন্ট এলাকায় তো মশা কামড়ায় না, তার মানে ওইখানে অরিজিনাল ওষুধটা আছে। আর সিটি কর্পোরেশনের আন্ডারে যে এলাকাগুলো, সেসব জায়গায় 2 নাম্বারই হচ্ছে। এই অভিযোগটা আসলে কতটুকু সত্য বলে আপনারা তদন্তে পাচ্ছেন? আসলে আমি একাধিক ওয়ার্ডে এই সংক্রান্ত মানে মানে বাসিন্দাদের, এই সমস্ত ওয়ার্ডের বাসিন্দাদের সাথে আমি কথা বলেছি, এবং তারা বলেছে যে ফগিং মেশিন দিয়ে যখন স্প্রে করা হয় তার কিছুক্ষণ পরেই মশা দেখা যায়। তার মানে হচ্ছে যে খুব বেশি যে একটা কাজ হয় না, এটা তো আসলে অনেকটা বুঝাই যায়। আচ্ছা, তার মানে মানে মোটামুটি বাস্তব ফিল্ডের চিত্রটাও মোটামুটি এইরকমই। দর্শক, এই মুহূর্তে যারা দেখছেন দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে সহকর্মী বারেক কায়সার তিনি দীর্ঘদিন ধরেই এই চিকনগুনিয়ার পিছনে লেগে আছেন। দর্শক, এই মুহূর্তে আরও একটি প্রশ্ন রয়েছে ঢাকা রাজধানীর রামপুরা থেকে, আমরা সেই প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম শিমু আনোয়ার।
আমি বাংলাদেশ টেলিভিশনের সামনে থেকে টিভি রোড আমাদের বাড়িটা। আচ্ছা এখানে আমরা কখনো আজ পর্যন্ত দেখিনি মশার ওষুধ দূরের কথা পরিষ্কার পরিচ্ছন্ন বা কিছুই করতে। আজকে 6 মাস থেকে আমাদের রাস্তাঘাটটা পানিটা ড্রেনের পানি সব এত নোংরা দেখা যাচ্ছে, আমরা গাড়ি বের করতে পারি না, হেঁটেও কোথাও যেতে পারি না। আর বয়স্করা তো সাংঘাতিক অবস্থা। আচ্ছা আপনি খুবই খারাপ অবস্থা। মশা তো এত অবস্থা যে আমরা থাকতেই পারি না। ঘরে থাকা তো বাইরে যাওয়া দূরের কথা, ঘরেও থাকতে পারি না। কোথায় থাকবো? এটাকে ওষুধ দেবেন না আমরা মশারির ভিতরে থাকবো? এটা কি কোনো সলিউশন হতে পারে? ধন্যবাদ শিবু আপনাকে, আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, যারা নানা প্রশ্ন নিয়ে মনের মধ্যে রেখেছেন তাদের জন্য 818-9218 এই নাম্বারে ফোন করে আপনারা এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন। চলে যাচ্ছি বারেক কায়সারের কাছে। বারেক, শিবু যেটি বলছিলেন যে আসলে এখন জলাবদ্ধতাও একটা বড় প্রবলেম, এবং আজকে সংসদে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তিনি অভিযোগ করেছেন যে সিটি কর্পোরেশনগুলো তাদের দায়িত্ব পালন করেনি, বর্ষার আগে জলাশয়গুলো পরিষ্কার করেনি। এই যে 36 কোটি টাকা ব্যয় হয়ে গেল, তাহলে আসলে কোন খাতে ব্যয় হলো? আসলে এটা আসলে প্রশ্নবিদ্ধ, আসলে এই টাকাটা কোথায় আসলে গেল এটা আমাদেরও প্রশ্ন এটা। আর যেটা হচ্ছে উনি রামপুরের কথা বলেন, রামপুরের আসলে যে নালাটা রয়েছে এই নালাটা আসলে খুবই অপরিচ্ছন্ন, নোংরা। এখানে সিটি কর্পোরেশন, আমি যতটুকু জানি যে সিটি কর্পোরেশন একাধিকবার সেই নালা পরিষ্কার করেছে, কিন্তু আসলে আমাদের নগরবাসীর আসলে অনেক সচেতন হওয়া দরকার। আমরা অযথাই যে কোনো ধরনের ময়লা বিভিন্ন এগুলো ফালাই, এগুলা আসলে জনগণের সচেতনতার দরকার আছে। আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আমরা তো পুরো ঢাকা শহর জুড়ে এখন উন্নয়নের জোয়ার দেখতে পাচ্ছি, সব জায়গায় তো রাস্তা কেটে মোটামুটি খাল বানিয়ে রাখা হয়েছে। তো এই খালগুলোর মধ্যে, রাস্তা কেটে যে খালগুলো বানানো হয়েছে সেখানে যে পানি জমে থাকে সেখানেও কি মশার বংশ বিস্তার ঘটে কিনা? এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে একটু জানতে চাবো। তার আগে আরও একটি প্রশ্ন রয়েছে, দর্শক রয়েছেন ফোনে। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, নামটি বলে প্রশ্নটি করুন। জামালপুর থেকে বলছি। জি বলুন, জামালপুর থেকে নামটি। আচ্ছা ভাই, আমার দুইটা প্রশ্ন। ফার্স্টের প্রশ্নটা হচ্ছে যে ঢাকার বাইরে চিকুনগুনিয়া হওয়ার প্রকোপ কেমন হতে পারে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি। আর দ্বিতীয় প্রশ্নটা, এটা হচ্ছে একটা মন্তব্য আচ্ছা অনুষ্ঠান সম্পর্কে। জি বলুন। সেটা হচ্ছে অনুষ্ঠানের উপস্থাপনাটা অনেক বাস্তবসম্মত হচ্ছে, ধন্যবাদ। মানে অনেক খোলাখুলি ভাবে আলোচনা করা হচ্ছে, মানে আপনার উপস্থাপনা বিশেষ করে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে করে আমাদের মনের কথাটা বলতে পারছেন, আমরা এটাই আসলে বলতে চাই অনেক ভাবে, কিন্তু বলতে পারি না, আপনি সেভাবেই বলছেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনার নামটি যদিও জানলাম না আমরা, নামটি বললেন না, এই দর্শককে ধন্যবাদ, এবং যারা দেখছেন ইয়াং নাইট তাদের সবাইকে ধন্যবাদ। বারেক, দর্শকের প্রশ্ন যে ঢাকার বাইরে কতটুকু আতঙ্কিত হওয়ার প্রয়োজন রয়েছে মানুষদের? আসলে আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন জেলা এবং উপজেলার প্রতিনিধিদের সাথে কথা বলেছি চিকুনগুনিয়া বিষয়ে, এবং আমরা আসলে জানতে পেরেছি, আশঙ্কার বিষয় হচ্ছে যে আমরা জেনেছি যে গ্রাম অঞ্চলেও চিকুনগুনিয়া ছড়িয়ে পড়েছে, এবং আমরা প্রফেসর এবিএম আব্দুল্লাহ সাহেবের সাথে কথা বলেছিলাম এই বিষয়ে যে গ্রামে কিভাবে ছড়িয়েছে। উনি আমাদেরকে যেটা বলেছেন, আমরা এছাড়া আমরা হেলথের ডিজি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদের সাথে কথা বলেছি। উনিও আমাদেরকে যেটা বলেছিলেন যে ঈদের সময় চিকুনগুনিয়া আক্রান্ত অনেকে গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছেন, এবং হচ্ছে যে বিষয়টা হচ্ছে যখন আক্রান্ত কাউকে সাধারণ কোনো মশা কামড় দেয় এবং সেই মশা যখন সুস্থ একজন মানুষকে কামড় দিবে, তার হচ্ছে চিকুনগুনিয়া আক্রান্ত হওয়ার ঝুঁকিটা থাকে। আসলে গ্রাম অঞ্চলে চিকুনগুনিয়া যাদের হচ্ছে আসলে মূল কারণ এটাই বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ বারেক আপনাকে। আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমরা এই মুহূর্তে আরও একটি দর্শকের প্রশ্নের জন্য অপেক্ষা করছেন, দর্শক লাইনে আছেন। দর্শক, আপনার ফোনটি আমরা শুনতে পেয়েছি, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। জি স্যার, আমি ঢাকার মোহাম্মদপুর থেকে বলছি, আদিল। জি, আমাদের এই অত্র এলাকায় মোহাম্মদপুরে জি শীতের সময় দুই একবার মশার ওষুধ ছিটানো হয়েছে, আর রিসেন্টলি দুবার ওষুধ ছিটানো হয়েছে বিগত 10 দিনের ভিতরে। এর ভিতরে মানে কিছু কিছু রোডে দেওয়া হয়েছে, কিছু কিছু রোডে দেওয়া হয়নি এই 10 দিনের ভিতরে। এই হচ্ছে মানে বর্তমান অবস্থা। আপনার বাসাটি মোহাম্মদপুরের ঠিক কোন জায়গায়? তাজমহল রোড, বাবর রোড, হুমায়ুন রোড, নাকি হাউজিং সোসাইটি লিমিটেড এদিকে? এটা তাজমহল রোডের শেষ সীমান্তে, তাজমহল শুরুতে, একদিক দিয়ে বলা যায় শুরুতে, একদিক দিয়ে হচ্ছে মানে রেসিডেন্সিয়াল স্কুলের আশেপাশে। জি জি জি, ওকে। যাক, আমরা জানি ওই এলাকার খবর, আমরা জানি আদিব, আমরা জানি যে ওখানে সিটি কর্পোরেশন প্রায় 2 মাস আগে একটা বড় ব্যানার টানিয়ে রেখেছেন যে মশা, এডিস মশা নিধনে সচেতন হন, মশা থেকে দূরে থাকুন। কিন্তু আপনি যেমনটি বললেন যে মাত্র 10 দিন আগে 2বার
ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং গত শীতে অর্থাৎ জানুয়ারি মাসের দিকে ডিসেম্বর জানুয়ারিতে হয়তো আরও 2বার এসেছিল মশা নিরোধী ওষুধ প্রয়োগ করার জন্য এবং তাতেই মোটামুটি সিটি কর্পোরেশনের 36 কোটি টাকার বাজেট শেষ হয়ে গেছে। এটা আমরা বারবার বলছি, কারণ 36 কোটি টাকা তারা শেষ করে ফেলেছেন, কিন্তু আমরা যারা ঢাকার নগরবাসী তাদের ভোগান্তি আসলে চরমে। এটি মাননীয় মেয়ররা বুঝছেন কিনা, স্বাস্থ্যমন্ত্রীরা বুঝছেন কিনা, সেটি আসলে দেখার বিষয়। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো ইয়াং নাইটে। দর্শক আপনারা আপনাদের ফোনটি নিয়ে অপেক্ষা করুন, 818-9218 এই নাম্বারে ফোন করে বিরতির পরে আপনারা আমাদের এই অনুষ্ঠানে আবারও যোগ দিতে পারবেন, আপনাদের মন্তব্য আপনাদের প্রশ্ন করতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শরীফুল ইসলাম এবং আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার বারেক কায়সার। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক বিরতির পর আবারও স্বাগত এটি নিউজের ইয়াং নাইটে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শরীফুল হোসেন এবং সাংবাদিক বারেক কায়সার। এই দুজন, শরীফুল ইসলাম এবং বারেক কায়সার, দুজনকে নিয়ে আমরা আজকের ইয়াং নাইট সাজিয়েছি চিকনগুনিয়া শহরে। বিরতির আগে প্রশ্ন ছিল যে ঢাকার বাইরে কেমন ছড়ানোর সম্ভাবনা রয়েছে। বারেক বললেন যে ছড়াচ্ছে। ডাক্তারি পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কি মনে হয় কতটুকু ছড়ানো সম্ভব? এখন এটা আসলে চিকনগুনিয়া যেটা আমরা বলি যে এডিস ইজিপ্টি মশা, যেটা মশা দিয়ে এজিড ইজিপ্টি এবং আরেকটা ইজিপ্টের আছে আর কি, এই দুইটা মশা দিয়ে যদি এটা ছড়াচ্ছে এবং এটা হচ্ছে ক্লিয়ার পানিতে বেশি, এর প্রজনন বা ব্রিডিংটা অনেক বেশি। সুতরাং এখন আমাদের মফস্বল শহর, বিশেষ করে চিটাগং বা রাজশাহী বিভাগীয় যেসব শহর আছে সেসব শহরও এরকম ক্লিয়ার ওয়াটার জমতেছে, কারণ বৃষ্টি হচ্ছে, অনেক পানি জমতেছে। সো এটা নগরায়ন যত বাড়ছে তত এই রোগবালাইও বাড়বে আর কি। এবং সেটার একটা পসিবিলিটি আছে, যেহেতু মানুষ এখন মুভেবল বেশি, যে আমার এখানে আক্রান্ত হলো আমি গেলাম চিটাগং, সিলেট বা রাজশাহী, আমি আর দুজনকে ইনফেক্টেড করে দিয়ে আসলাম এবং মশাও গেল কোনোভাবে, সেক্ষেত্রে হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা শরীফুল, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা চিকনগুনিয়া আক্রান্ত হন, আমরা তো জানি যে মোটামুটি ট্রিটমেন্টটা কি, কিন্তু গর্ভবতী নারী যারা, যেসব মারা প্রেগনেন্ট, তারা যদি চিকনগুনিয়া আক্রান্ত হন তাহলে আসলে তাদের ক্ষেত্রে রিস্ক, বাচ্চার ক্ষেত্রে কোনো রিস্ক আছে কিনা চিকনগুনিয়া আক্রান্ত আসলে? এবং ডেঙ্গু আমরা জিজ্ঞেস করি, ডেঙ্গুর কথাও বলে নিই, কারণ সামনে তো ডেঙ্গুর সিজনও আসছে। আসলে প্রেগনেন্সি ইজ এ স্ট্রেসফুল কন্ডিশন ফর এ ওমেন, একজন মায়ের জন্য এটা একটা স্ট্রেসফুল কন্ডিশন। এর মধ্যে যদি যে কোনো কিছুই হোক না কেন, তার জ্বর হোক, সাধারণ ইনফ্লুয়েঞ্জা হোক, যেটা হোক, ভাইরাস জ্বর, সেটার জন্য তার ডাবল স্ট্রেস। সো এই ডাবল স্ট্রেস তার শরীরের জন্য যেমন ক্ষতিকর, তেমনি সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। এবং এটা যদি শেষ সপ্তাহের দিকে হয়, যে দেখো যখন মায়ের বাচ্চা প্রসব করবে এরকম সময় যদি মা আক্রান্ত হয়, সেক্ষেত্রে দেখা যায় যে প্রসব করার সাথে সাথে তখন বাচ্চাও আক্রান্ত হতে পারে। এবং এটা আসলে অনেক বিরল ঘটনা, যেহেতু অল্প শর্ট সময়ের মধ্যে এটা হয়েছে, সেক্ষেত্রে অনেক সময় এরকম বলা হয় যে গর্ভপাত হতে পারে মায়ের। সেক্ষেত্রে গর্ভপাত কি একেবারে লেট স্টেজে যে হতে পারে নাকি আর্লি স্টেজে হতে পারে? সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সময়ে যেসব মায়েদের জ্বর হচ্ছে বা জ্বর হবে, ওনারা যেন খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন এবং পরামর্শে থাকেন, যাতে চিকুনগুনিয়া হলেও যাতে সঠিক চিকিৎসা পান। দেখা যায় সঠিক চিকিৎসা পাওয়ার কারণে দেখা যায় যে সেখানে দুইটা জীবনের তারা নিরাপত্তা পাচ্ছে। এবং আপনার কাছে এই বিষয়ে আমার আরও দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে যে আমরা দেখেছি কিছুদিন আগে সারা বিশ্বে যে জিকা ভাইরাস নিয়ে খুব একটা টেনশন ছিল, যে জিকা ভাইরাস মশাবাহিত রোগ, জিকা ভাইরাসও, যে জিকা ভাইরাসে আক্রান্ত বাচ্চা, গর্ভাবস্থায় কোনো মা যদি জিকা ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার বাচ্চা জন্মের সময় ডিফর্মড হয়, স্বাভাবিক বাচ্চা হিসেবে জন্ম নেয় না, মাথা অনেক বড় হয়ে যায়, এ ধরনের কিছু দেখেছি। আর চিকনগুনিয়ার ক্ষেত্রে এ ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা? আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একদম সদ্য ভূমিষ্ঠ শিশু বা যেসব বাচ্চার বয়স অনূর্ধ্ব 2 বছর, যারা মায়ের বুকের দুধ পান করে, ব্রেস্ট ফিডিং করানোর ক্ষেত্রে কি ব্রেস্ট ফিড থেকে কি বাচ্চার শরীরে ভাইরাস, চিকনগুনিয়া বা ডেঙ্গু, এই ভাইরাসগুলো কি প্রবাহিত হতে পারে কিনা? হ্যাঁ, এখানে আপনি দুইটা কোশ্চেন করছেন। প্রথম কোশ্চেনটা বলি যে আমাদের জিকা ভাইরাস, যেমন আমাদের জিকা ভাইরাস কিছু জেনেটিক ডিফেক্ট করতেছে, বাচ্চাদের জন্য করেছিল আর কি, এবং এটা আমরা স্টাডিতে পেয়েছি। বর্তমানে যেটা চিকুনগুনিয়ার কারণে কোনো যে জন্মগত রোগ হবে মায়ের পেটের সন্তানের, এরকম কোনো নজির নাই বা হওয়ার সম্ভাবনাও নাই। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে মায়ের বুকের দুধের সাথে
মানে যেসব ভাইরাল ফিভার বা ভাইরাল চিকুনগুনিয়া যেমন ডেঙ্গু এগুলো ছড়ায় কিনা, না এটা কখনোই ছড়ায় না। এবং যে মা আক্রান্ত হবে চিকুনগুনিয়া বা ডেঙ্গুতে উনি নিশ্চিন্তে তার সন্তানকে দুধ দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। খেয়াল রাখতে হবে যেন বাচ্চাকে দুধ ব্রেস্ট ফিড করানোর সময় যেন মশা আশেপাশে না ঘোরে। সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা ভালো কথা বলছেন যে যেহেতু এডিস মশা দিনের বেলা বেশি কামড়াইতে পছন্দ করে, বিশেষ করে সন্ধ্যাবেলা বা ভোরবেলা এই সময়টাতে কামড়াইতে পছন্দ করে, সেক্ষেত্রে দেখা যায় মা আক্রান্ত হয়েছেন, সেই মায়ের শরীরে কোনো মশা যদি কামড় দেয়, সেই কামড় আবার যদি সন্তানের শরীরে প্রবেশ করে সেভাবে, তাহলে সেই সন্তান আক্রান্ত হতে পারে। কিন্তু মায়ের বুকের দুধ দিয়ে কখনোই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং ব্রেস্ট ফিডিং থেকে বাচ্চাকে এই সময় বঞ্চিত করার কোনো মানেই হয় না, বা কোনো বৈজ্ঞানিক কোনো কারণ নেই, মেডিকেল কোনো কারণ নেই। দর্শক ধন্যবাদ শরীফ আপনাকে। আমরা আরেকবার বারেকের কাছে যেতে চাই। বারেক, আপনি কি আমাদেরকে বলবেন যে যারা দর্শক এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা রয়েছেন তাদেরকে কি বলবেন যে তাদের জন্য কোনো আশার বাণী অপেক্ষা করছে কিনা? কারণ বর্ষা আরও বাড়ছে, কেবল শ্রাবণ মাস মানে আষাঢ় মাস চলছে, সামনে এখনো শ্রাবণ বাকি। মানুষ কতটুকু আশাবাদী হবে যে মশার কামড় থেকে কোনো মুক্তি মিলবে কিনা? আসলে ঢাকার 2 সিটি কর্পোরেশন আসলে সমন্বিতভাবে উদ্যোগ নিয়েছে মশক নিধনের জন্য, এবং বছরের এই সময়টা এসে তারা খুবই সোচ্চার, আপনারা দেখছেন বা সবাই দেখছে এটা, এবং আমরা আশা করছি যে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা এটা কন্টিনিউ করবেন এই বর্ষার সিজনে, এবং আশা করছি যে বড় ধরনের আর কোনো সমস্যা হবে না, বা ডেঙ্গুর সিজনে এত বেশি মানে ভয়ের কিছু নেই। ধন্যবাদ বারেক কায়সার আপনাকে, ধন্যবাদ ডক্টর শরীফুল হোসেন আপনাকে, শরীফুল ইসলাম আপনাকেও। দর্শক, সিটি কর্পোরেশন তার সর্বস্ব দিয়ে দিয়েছে মশা নিধনের পিছনে। 36 কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে। তারা মশা নিধনের সর্বোচ্চ চেষ্টা করেছেন, এবং তারপরও আমরা আসলে মশা নিধন করতে পারিনি। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে চিকুনগুনিয়া এবং সামনে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ভয় নিয়ে এই দিন কাটাতে হচ্ছে। তো আশা করা যাচ্ছে যে হয়তো নতুন যে বছরটি শুরু হলো অর্থ বছর জুলাইয়ের 1 তারিখ থেকে, সেই অর্থ বছরে মশা মারার জন্য যেই টাকা বরাদ্দ রাখা হয়েছে সেই টাকার সদ্ব্যবহার করে আমাদেরকে সামনের দিনগুলোতে এই আষাঢ়ের পরে শ্রাবণ মাসে যেই পানি জমবে সেই পানিতে যেন মশার বংশবিস্তার না হয়, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া থেকে আমরা যেন হেফাজতে থাকি, সেই ব্যবস্থা আমাদের 2 মাননীয় মেয়র মহোদয় আমাদের জন্য করবেন। আমরা সেই প্রত্যাশায় আজকের ইয়াং নাইট এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।